নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন এডি গার্ডেনিং। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছাদের উপর খুব সহজে কিভাবে শশা চাষ করবেন আর কিভাবে শশা চাষ করার জন্য মাচা বানাবেন, এই ভিডিওতে সম্পূর্ণ জিনিস আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এখানে দেখুন ফলের ক্যারেটে আমার কিছু শশা গাছ হয়েছে, মানে এই ক্যারেটে মাটি, পুরনো গোবর সার ভর্তি করে এতে আমি শশার বীজ লাগিয়ে নিয়েছিলাম, প্রত্যেকটা ক্যারেটে একটা করে। কিছুদিন পরে যখন এইরকম একটু একটু বড় হয়ে যায় তখন এইগুলোকে একটু সাপোর্ট দেওয়ার জন্য ছোট ছোট কঞ্চে বা বাতা চিরে এর গোড়ায় পুঁতে দিলে এগুলো এরকম ধীরে ধীরে উপরের দিকে উঠে যাবে। আর শশা গাছ যখন বড় হতে শুরু করে খুব তাড়াতাড়ি এটা কিন্তু বড় হয়ে যায়। যখন দেখবেন একটু বড় হয়ে গেছে তখন একটু মাচা বানিয়ে নিতে হবে, কারণ এটা যেহেতু বর্ষাকালের শশা চাষ, তো বর্ষাকালীন শশা গাছটা অনেক বড় হয়। গ্রীষ্মকাল বা শীতকালে যে শশাগুলো আমরা লাগাই সেই শশাগুলোও ছোট ছোট হয় আর গাছগুলোও ছোট ছোট হয়, কিন্তু বর্ষাকালে যেই শশাগুলো লাগানো হয় সেই গাছগুলো কিন্তু অনেকটা বড় হয় আর শশাগুলোও বড় হয়। তো তার জন্য মাচা বানাতে হবে। মাচা না বানালে মানে গাছটা ভালোভাবে গ্রো করতে পারে না। দেখুন কত সহজেই মাচা বানানোর জন্য আমি এই যে 6খানা ক্যারেটে 6খানা গাছ লাগানো হয়েছে শশা গাছ। তো দেখুন চারপাশে যে 4টা আছে প্রত্যেকটা ক্যারেটের কোণে আমি এরকম বাঁশ পুঁতে দিচ্ছি। যেহেতু আমি ছাদের উপর মাচা বানাচ্ছি তো ছোট ছোট বাঁশ করেছি, আর মাচার হাইটটাও আমি কম রাখবো, কারণ বেশি হাইট করে রাখলে উপরের দিকে হনুমানের উপদ্রব। যত জাল টাল টাঙিয়ে রাখলেও হনুমান সেই জালের উপরে বসেও শশা খেয়ে চলে যাবে। তো তার জন্য আমি ছোট্ট একটা মাচা বানাচ্ছি, আপনারা সেরকম মাচা বানাতে পারেন। তো এবারে আমি এই যে মাচাটা তৈরি করার জন্য যে জিনিসটা আমি বাঁধছি এটা হচ্ছে পলিস্টার কাপড়। এই কাপড়গুলোকে আমি সরু সরু করে চিরে নিয়েছি আর সেইগুলো দিয়ে বেঁধে আমি মাচাটা বানাচ্ছি। এই যে দড়িগুলো এগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করে, মানে সুতির কাপড় বেশি দিন লাস্টিং করে না, কিন্তু এই পলিস্টার ধুতি বা পলিস্টার শাড়ি যেগুলো খুব কম দামে বাজারে পাওয়া যায় ওইগুলো চিরে যদি আমরা দড়ি বানিয়ে নিই না, এগুলো 2 বছর এরকম রোদ বৃষ্টি খেয়ে থাকবে, একদম নষ্ট হবে না। তারপরে এর উপরে যখন আমি এই বিছানাটা দিচ্ছি, মানে কুঞ্চি বা বাতা একটু একটু ফাঁক ফাঁক করে দিচ্ছি, আর এইগুলাকে বাঁধছি কলা পাতা দিয়ে বাঁধলেও এগুলো অনেক দিন থাকে। একটু শুকনো কলা পাতার যে ডাঁটাটা থাকে ওইটাকে জলে ভিজিয়ে এটাকে মানে সরু সরু করে এর ভিতর থেকে ফাইবারগুলো বার করে আমরা এইগুলা দিয়ে বাঁধলে অনেক দিন পর্যন্ত এইগুলা থাকে। তো আমাদেরকে আর দৌড়িয়েও খরচা করতে হবে না, এইগুলাতে কাজ হয়ে যাবে। এবারও হয়তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এই শশাটা কোন ভ্যারাইটি বা এটা কখন লাগানো হয়। এই যে শশাটা মানে এই বীজটা লাগানো হয় রথের আগে আগে। আপনারা এখনও সময় আছে, এখনও যদি আপনি লাগান তাহলে আপনি কালী পূজার পর পর্যন্ত একটা একটা গাছ থেকে শশা পেতে পারেন, কোনো অসুবিধা হবে না। কারণ শশা গাছ খুব তাড়াতাড়ি বড় হয়, খুব তাড়াতাড়ি ফল দেয় আর বেশি দিন এর সেলফ লাইফ হয় না, তাই আপনারা এখনও বীজটা লাগাতে পারেন। এবারে এর উপরে এই গাছগুলো যেগুলো বড় হয়েছিল সেগুলোকে আমি শুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর, কত সহজে মাচাটা আমি বানিয়ে নিলাম। আর বাতাস টাতাস হলেও সেরকম কিছু একটা প্রবলেম হবে না। যেহেতু শশা গাছ অনেকটা বড় হয়ে যায় তো তার জন্য আমি একটু লম্বা লম্বা বাঁশ দিয়ে চারপাশে আমি বের করে নিয়েছি, যাতে মাচাটা খুব সহজে হয়। আর আমার কিছুদিনের পর দেখুন গাছের গ্রোথ কীরকম কত সুন্দর হয়েছে। আর এই গাছগুলা এত গ্রোথ হওয়ার কারণ হচ্ছে কি, আমি এর গোড়ায় কিন্তু পুরনো গোবর সার দিয়ে দিই। আমার পুরনো গোবর সারের কোনো রকম অভাব নেই, আমি মানে অনেক গোবর সার থাকে তো আমি একটু বেশি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, যাতে গাছগুলো একটু বড় হয় আর ফল ভালো দেয়। কিছুদিনের পর এই গাছে ফল ধরতে শুরু করেছে, শুধু একটা নয় অনেক ফল হয়েছে। তো এর ভিতর থেকে কিছুটা পাতা ছেটে দিতে হবে, যে পুরনো পাতা, না হলে কিন্তু গাছটা মানে রোদ পাবে না। রোদ না পাওয়ার ফলে নতুন ব্রাঞ্চ আসবে না, নতুন ব্রাঞ্চ কম আসলে যেগুলো পাতার ভিতরে রয়ে যাবে সেগুলোতে ফল হবে না সেই রকম। তো বাতাস যাতে এর ভিতরে ঢুকে, তো তার জন্য কিছুটা পাতা এখান থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে যাতে আলো বাতাস ঢুকে। আর এই শশাগুলো অনেকটা বড় হয়। আপনি যেই সময়ে যেই শশাটা চাষ করবেন আপনি বীজ ভাণ্ডারে গিয়ে সেই সময়ের সেই শশার বীজটা আপনি চাইবেন তারা দিবেন। অন্যান্য সিজনে যেই শশা বীজগুলা মানে লাগানো হয়, শশা চাষ করা হয়, সেই বীজ লাগালে কিন্তু সিজনে আপনি ফল পাবেন না। তাই আপনাদেরকে বলি আপনি যেই সিজনে চাষ করবেন সেই সিজনের বীজ এনে লাগাবেন। কিছুদিনের পর দেখুন গাছে অসংখ্য ফল ধরেছে। এটা আমার দ্বিতীয়বার ফলন। প্রথমবার ফলনটা আমি আপনাকে দেখালাম একটু আগে। তো প্রথমবার 2-3টা মতন হয়েছিল, তারপরে কিন্তু অনেকগুলো হয়েছে, তারপরে আবার কিন্তু অনেকগুলো হবে। এরকম 3-4বার শশা হয় গাছে, তারপরে গাছটা মারা যায়। যত শেষ হয়ে আসবে তত বেশি বেশি পরিমাণে শশা ধরবে আর
সাইজটা একটু ছোট হবে। তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা গাঁঠে গাঁঠে এখন কচি শশা লেগে আছে, মানে স্ত্রী ফুল লেগে আছে। এই গাছে যদি আরও বেশি ফল ধরাতে চান তাহলে NPK 10-26-26 একটু একটু করে গাছের গোড়ায় যদি দিয়ে দেন তাহলে গাছে অসংখ্য পরিমাণে স্ত্রী ফুল আসে আর অসংখ্য পরিমাণে ফল ধরে। তো বন্ধুরা আরও একটা খুব সুন্দর জিনিস আপনাদেরকে বলতে চাই, অনেকে কি করে মানে গাছের গোড়ায় বারে বারে পুরনো গোবর সার, কম্পোস্ট কিংবা খোল পচা জল এগুলো দিয়ে দেয়। সেইটা না করে আপনি একটু লেট করে করে দিবেন, কম কম পরিমাণে দিবেন। কারণ বেশি সার হয়ে গেলে গাছটা তার মানে বড় হওয়ার দিকে তার এনার্জিটা লাগায়, ফুল ফলের দিকে এনার্জিটা থাকে না। গাছ যত স্ট্রেসে যাবে তত তাতে বেশি বেশি পরিমাণে স্ত্রী ফুল আসবে আর বেশি পরিমাণে ফল ধরবে। তাই আমার কাছে যে পুরনো গোবর সার আছে তার মানে নয় যে আমি প্রচুর প্রচুর করে গোবর সার দিয়ে দেবো যার ফলে আমার প্রচুর ফলন ধরবে, এটা সম্পূর্ণ ভুল। বেশি কোনো জিনিসটা কোনো ক্ষেত্রে ভালো নয়। তাই আপনি লিমিটে জিনিসটা দিবেন, জিনিসটা ব্যবহার করবেন। আপনি রাসায়নিক সার ব্যবহার করলেও আপনি মানে পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। হ্যাঁ, NPK 10-26-26টা মাঝে মাঝে যদি দিয়ে দেন তাহলে গাছে অনেক দিন পর্যন্ত ফল ধরে বা বেশি বেশি পরিমাণে ফল ধরার সম্ভাবনা থাকে যদি রাসায়নিক সার প্রয়োগ করতে চান। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।